রাকিবুল ইসলামের সাথে কথা বলি। রাকিবুল ভাই, জি রাকিবুল ভাই, স্যার। আমি এইভাবে যেভাবে এখন আলোচনা করেছি, যদি এভাবে বাকি বিষয়গুলো আলোচনা করি, আপনারা ইনশাল্লাহ প্র্যাকটিক্যাল প্লাস থিওরি ভালো একটা রেজাল্ট আমাকে দিতে পারবেন না? ইনশাআল্লাহ স্যার। ইনশাল্লাহ। আমি আপনাদের থেকে দুটা জিনিস চাই। একটা হলো ভালো রেজাল্ট, আর আরেকটা হলো আম, কোনো এক সময় আপনাদের সাথে আর কথা হবে না, ওরকম দেখাও হবে না, তখন শুধু মনে হলে স্যারের জন্য একটু দোয়া করবেন, বাস। পারবেন না সবাই? জি স্যার, অবশ্যই। ইনশাল্লাহ স্যার। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আর সোহাগ সরকার কি আছে? জি স্যার, আছি। আমার ক্লাসটা কি বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পারছি। ভিডিও দিলে করতে একটু পারবেন? প্র্যাকটিস করে নেবেন। প্র্যাকটিক্যাল ভিডিও জি দিলে স্যার, দেখে দেখে পারবো। করতে পারবেন ইনশাল্লাহ। ওকে। রাকিবুল ইসলাম, জি স্যার। হ্যাঁ, ক্লাসটার ভিডিও লিংক দিয়ে দিলে, থিওরিটা দিয়ে দিয়েছি, প্র্যাকটিক্যাল করতে পারবেন না? জি স্যার, করতে পারবো, কিন্তু এগুলো স্যার বাসায় প্র্যাকটিস না করলে আসলে না না, সম্ভব না সবকিছু পড়া। প্র্যাকটিস করতে হবে, থিওরি হোক প্র্যাকটিক্যাল হোক, সবটাই প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে কখনোই কিছুই থাকে না, জং ধরে যায় এক কথায়। রোমান ভাই আছেন? জি স্যার, শুনতেছি। ভাই আমার, আমি যে স্যার, আলোচনাগুলো করেছি আপনি বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। তবে ওখানে এভারেস্টটার উপরে সব গেট হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এভারেস্টই দিয়ে এলাম আমি প্রত্যেকটা জায়গায়, এভারেস্ট থেকেই করবেন। জি ওকে। জি তিথি জি, রয় কি আচ্ছা আছে? আচ্ছা। জি স্যার, আছি। আপনি বুঝতে পেরেছেন আজকের ক্লাসটা? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, আজিজুল হক পারভেজ ভাই, জি স্যার। আমি যা কিছু বলেছি আমার কথা বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পেরেছি। পিডিএফটা দিয়ে দিলে আমার কথার সাথে যা আমি বললাম আপনারা পড়ে মোটামুটি লিখতে পারবেন না পরীক্ষার হলে? ইনশাল্লাহ। ইনশাল্লাহ। সোহাগ সরকার, জি স্যার, পড়তে পারবো। আলহামদুলিল্লাহ। ওকে, ঠিক আছে। রাকিবুল ইসলাম, জি স্যার। কথা বোঝা যায় তো না? স্পষ্ট তো? জি। জি ওকে, স্যার। থ্যাংক ইউ। ওকে ওকে। জি স্যার। রোমান ভাই আমার, আপনি বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে আলহামদুলিল্লাহ। ওকে। পারছি তিথি ইনশাআল্লাহ। রয়, তিথি রয়। জি স্যার, বুঝতে পেরেছি। ওকে ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর অধীনে অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স ইন কম্পিউটার টেকনোলজি ১ বছর মেয়াদী কোর্সের সকল শিক্ষার্থীদের আমার তরফ থেকে আসসালামু আলাইকুম এবং আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আজকে একটি প্রশ্নের সমাধান করব। প্রশ্নের সমাধানটি করার সাথে সাথেই আমরা আমাদের এই সাবজেক্টের যে প্র্যাকটিক্যাল রয়েছে তার মধ্যে চলে যাব ইনশাআল্লাহ। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে একটি প্রশ্ন রয়েছে। যে প্রশ্নটি আমাদের সামনে, এখানে ক বিভাগ রয়েছে, খ বিভাগ রয়েছে। ক বিভাগ থেকে দিতে হবে ১০টি প্রশ্ন, খ বিভাগ থেকে দিতে হবে ১১ থেকে ২০ ক্রমিক নাম্বার পর্যন্ত। আম এখানে গ বিভাগ থেকে দিতে হবে ২১ থেকে ২৬ নং প্রশ্নের উত্তর। তো আমরা আজকে প্রত্যেকটা প্রশ্নের উত্তর সমাধানের মাধ্যমে আমরা প্র্যাকটিক্যালি যাবো ইনশাআল্লাহ। আর অবশ্যই অবশ্যই আজকের প্র্যাকটিক্যালটা খুবই একটু জটিল প্রক্রিয়ার হবে, এই জন্য আপনারা ফলো করবেন আমি যা যা বলি। এবং আজকে থেকে প্র্যাকটিক্যাল ক্লাস যতগুলো আমরা অগ্রসর হব, প্রত্যেকটা থেকে মানে প্রথমটা থেকে পরেরটা আরো হার্ড হবে, এই জন্য সবকিছু ফলো করতে হবে করার মতো। যাই হোক, আমি এখন আলোচনায় যাই। আমার এখানে ক বিভাগে রয়েছে ১ নম্বরে হার্ড ডিস্কের কাজ লেখো। যদিও আমরা এগুলা সবাই জানি, আমি ছোট করে কথা বলে শেষ করে দিব। হার্ড ডিস্ক হলো একটি সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস। এর প্রধান কাজ হলো কম্পিউটার, অপারেটিং সিস্টেম, সফটওয়্যার এবং ব্যবহারকারীর বিভিন্ন তথ্য ডাটা স্থায়ীভাবে সংরক্ষণ করা। হার্ড ডিস্কের মাধ্যমে ডাটা স্থায়ীভাবে সংরক্ষণ করা হয়। এর উদাহরণ হিসাবে আমরা বলতে পারি এসএসডি কার্ড, পেন ড্রাইভ ইত্যাদি। যেটা স্টোরেজ ডিভাইস ক্ষেত্রেও আমাদের আছে এখানে। স্টোরেজ ডিভাইস বলতে কি বোঝায়? যে ডিভাইসের মাধ্যমে কম্পিউটারের তথ্য, প্রোগ্রাম ও ফাইল সংরক্ষণ করা হয় তাকে স্টোরেজ ডিভাইস বলে। এগুলার মাধ্যমে স্থায়ীভাবে সংরক্ষণ করতে পারি। যেমন এখানে হার্ড ডিস্ক রয়েছে। হার্ড ডিস্ক কখনো ৫০০ জিবি হয়, কখনো 1 টিবি ১০০০ জিবি হয়, এসএসডি কার্ড হয়, পেন ড্রাইভ হয়। আমরা লোকাল কিনে নিয়ে যে কোনো তথ্য সংরক্ষণ করতে পারি। মেমোরি কার্ড এটা আগে ছিল, এখন এটা ইউজই করা হয় না, কারণ ফোন মেমোরিতে স্টোরেজ হিসেবে ব্যবহার করা হয়। সিডি ডিভিডি রুমের মধ্যে আমরা সিডি ডিস্ক যেগুলো আছে সেগুলোতেও আমরা ডিভিডি ডিস্কের মাধ্যমে যে কোনো তথ্য স্থায়ীভাবে সংরক্ষণ করতে পারি, যাকে আমরা স্টোরেজ ডিভাইস বলে চিনি। তারপরে হচ্ছে প্যারালাল পোর্ট কোথায় ব্যবহার করা হয়? প্যারালাল পোর্টটা প্রধানত কম্পিউটারের সাথে প্রিন্টার সংযোগ করার জন্য ব্যবহার হয়। পূর্বে স্ক্যানার সহ অন্যান্য পেরিফেরাল ডিভাইস সংযোগেও এটি ব্যবহার করা হতো। তারপর এখানে আমরা পরে যাই, এখানে কি আছে?
অ্যাবাকাস কি? অ্যাবাকাস হলো মানুষের তৈরি সর্বপ্রথম গণনা যন্ত্র, যা কাঠের ফ্রেম ও দণ্ডে বসানো পুঁতির সাহায্যে যোগ, বিয়োগ, গুণ, ভাগের হিসাব করতে ব্যবহৃত হয়। তারপর এখানে প্রশ্ন আছে 1 টেরাবাইট সমান কত? আমাদের লিখতে হবে 1 টেরাবাইট সমান হলো 1024 গিগাবাইট। ঠিক আছে? তারপর হচ্ছে বায়োস, এনআইসি ও এলইডি এর পূর্ণরূপ লিখো। বায়োস এর পূর্ণরূপ হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। আর এনআইসি এর পূর্ণরূপ হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, এলইডি এর পূর্ণরূপ হচ্ছে লাইট ইমিটিং ডায়োড। এই যে এই পূর্ণরূপগুলো, এগুলো কিন্তু পরীক্ষার হলে অবশ্যই আসে, পরীক্ষার খাতায় লিখতে হয়, প্রশ্নের মধ্যে আসে। এখন যাই হোক, এই বিষয়গুলো আমাদের একটু বেশি করে পড়তে হবে এবং লিখতে হবে, বানানগুলো যেন ভুল না হয়। তারপরে হচ্ছে আজকের এই প্রশ্ন থেকে পরীক্ষায় অনেক কিছু থাকতে পারে এবং গত পরীক্ষার প্রশ্নের মধ্যে যেটা আমি সমাধান দিয়েছিলাম। 7 নম্বরে হলো যে কোনো দুটি অপারেটিং সিস্টেমের নাম লিখো। এটা হলো একটা উইন্ডোজ আর একটা হলো লিনাক্স। এর থেকে বেশি কিছু প্রয়োজন নেই। আমি শর্টকাট শেষ করি যেহেতু আমরা অনেকেই এগুলা বুঝি। তারপরে হলো ইউটিলিটি প্রোগ্রাম বলতে কি বোঝায়? যে সফটওয়্যার কম্পিউটারের রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা ও কর্মদক্ষতা বৃদ্ধি করতে সাহায্য করে তাকে ইউটিলিটি প্রোগ্রাম বলে। উদাহরণস্বরূপ, আমরা আমাদের কম্পিউটারে অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইউজ করে থাকি, ডিপ ক্লিনআপ ব্যবহার করে থাকি, ডিস ডিপ এখানে আছে ডিস্ক ডিফ্রাগমেন্টার এটা। যাই হোক, আমাদের এখানে জনপ্রিয় হচ্ছে অ্যান্টিভাইরাস সফটওয়্যারটা। আমরা ডিস্ক ক্লিনআপও আমরা ব্যবহার করতে পারি। এটা প্র্যাকটিক্যাল দেখি আজকে আমি যদি সুযোগ হয় একটু আলোচনা করব। তারপরে হচ্ছে ভাইরাস কি? আমরা জানি আমাদের কম্পিউটার অনেক সময় হ্যাং করে থাকে, বিভিন্ন প্রোগ্রামে কাজ করতে গেলে খুব স্লো মোশনে কাজ করে। এই যে ভাইরাস গুলোর কারণে হয়ে থাকে, এগুলো কিভাবে রিমুভ করতে হয়, কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়, ইনশাআল্লাহ তাআলা যদি আজকে সময় হয় আজকে, এটা তো অন্যদিন আমি প্র্যাকটিক্যাল আলোচনা করব। তো এটার এখানে থিওরিটা হচ্ছে ভাইরাস হলো এক ধরনের ক্ষতিকারক কম্পিউটার প্রোগ্রাম যা কম্পিউটারে তথ্য নষ্ট করে ফেলে। তথ্য যেন নষ্ট না করতে হয় সেই বিষয় কি করণীয়, এই বিষয়ে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। তারপর এখানে এক কথার মধ্যে যে উত্তরটা, তারপরে কি আছে, সিস্টেমের ক্ষতি করে। আমাদের কম্পিউটারে যে সিস্টেম ইউনিট রয়েছে, এই ভাইরাসের কারণে ক্ষতি হয়ে যায়, বিভিন্ন প্রোগ্রামগুলো নষ্ট হয়ে যায় এবং নিজে নিজে ছড়িয়ে পড়তে পারে। ভাইরাসটা আমাদের কম্পিউটারে ছড়িয়ে পড়লে অনেক সময় পেন ড্রাইভ যখন আমরা এখানে কানেক্ট করি, তখন এটা পেন ড্রাইভেও ছড়িয়ে পড়ে। এবং আমরা যখন ইউএসবি পোর্টের মাধ্যমে আমাদের মোবাইলে কোনো তথ্য নিতে চাই, তখন দেখা যায় কম্পিউটারেও হ্যাং সমস্যা থাকে, ওটা আবার মোবাইলেও চলে যায়। এইজন্য একটা জিনিস খেয়াল রাখতে হবে আমাদের, কখনো কোনো কম্পিউটারে যদি ভাইরাস অ্যাটাক করে সেটা আমাদের দূর করে কিভাবে দূর করতে হবে এই বিষয়ে আমি আলোচনা করব। কিন্তু মূল কথা হলো, প্র্যাকটিক্যালি যাওয়ার আগে আমি যেটা মূল বিষয় বলবো, কখনো কোনো কম্পিউটারে যদি আমাদের ভাইরাসের প্রবলেম থাকে এটা কিভাবে বুঝবো? আমরা কাজ করতেছি অনেক স্লোতে কাজ করে, একটা আমরা করতে যাই আরেকটা হয়ে যায়, আমাদের মন মতো হচ্ছে না। কম্পিউটারে বেসিক্যালি যেই হ্যাঙ্গিং প্রবলেম গুলো আছে, যদি এগুলো থাকে, আমরা কখনো এটার সমাধানটা না করে পেন ড্রাইভ এবং আমাদের মোবাইল কানেকশন করব না। করলে ওই ভাইরাসটা আবার ওই ডিভাইসে ছড়িয়ে পড়বে। ঠিক এটাকে বলে ক্যান্সারের মতো। যাই হোক, তারপরে হচ্ছে মাল্টিটাস্কিং বলতে কি বোঝায়? কম্পিউটারে একই সময়ে একাধিক প্রোগ্রাম কাজ পরিচালনা করার ক্ষমতা কি? মানে একই সময়ে একাধিক প্রোগ্রাম চলবে। যেমন এখানে আছে অ্যাডোবি ইলাস্ট্রেটর, এখানে আছে জুম মিটিং, এখানে আছে এমএস এক্সেল, এখানে আছে এমএস ওয়ার্ড ইত্যাদি যা কিছু আছে, একই সময়ে একাধিক প্রোগ্রামে কাজ করার যে দক্ষতা ক্ষমতা রয়েছে এটাকে বলে মাল্টিটাস্কিং। আচ্ছা, এর নিচে এটাই দেখাতে দিয়েছে, একই সাথে এমএস ওয়ার্ড এর কাজ করা, গান শোনা, ইন্টারনেট ব্যবহার। ঠিক যাই বললাম। বিভাগে আমাদের এখানে কি আছে, ডেস্কটপ এবং ল্যাপটপ কম্পিউটারের মধ্যে পার্থক্য লেখো। ডেস্কটপ সম্পর্কে আমরা জানি, এটা যদি আমরা ইউজ করতে যাই আমাদের একটা বড় টেবিল লাগবে, এইখানে আমাদের মনিটর লাগবে। আমরা যদি মনিটরটাকে ভাগ করতে যাই, মনিটরটা হচ্ছে 3 ধরনের, এলসিডি, এলইডি, সিআরটি, এবং তার সাথে লাগবে সিপিইউ যার পূর্ণরূপ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তার সাথে লাগবে এক্সট্রা মাউস, এক্সট্রা কিবোর্ড এবং লাগবে ইউনিট অর্থাৎ কারেন্ট লাগবে। তারপরে এতে বিদ্যুৎ ছাড়া চলবে না এবং দাম তুলনামূলক অনেক কম, আকারে অনেক বড় হয়ে থাকে এবং ইচ্ছে মতো যেকোনো জায়গায় আমি নিতে পারবো না। এটা বহন ক্ষমতা করতে গেলে অনেক ধরনের প্রবলেম হয়। আর ল্যাপটপটা কি হচ্ছে, একটা ছোট ডিভাইস, আকারে অনেক ছোট এবং হালকা, বিদ্যুৎ ছাড়া আমাদের চলে, ব্যাটারি হলেই চলে, দাম তুলনামূলক খুবই বেশি, সহজে বহন করা যায়। যেমন আমি এখানে আমার ল্যাপটপে এখন কি করতেছি, চার্জিং ছাড়া, চার্জ আছে অটোমেটিক্যালি, ওয়াইফাই বসিয়ে নিয়েছি আইপিএস দিয়ে, যার জন্য কারেন্ট চলে গেলেও চলে।
তো এটা একটা সুবিধা আছে। কারেন্ট চলে গেলেও আমার ল্যাপটপ চলবে এবং যেকোনো জায়গায় আমি বহন করতে পারবো। এখান থেকে আমি ঢাকা চলে গেলাম, ল্যাপটপ নিয়ে গেলাম, আমি ক্লাস নিতে পারবো। আর ডেস্কটপের এই যে সকল কিছু আছে, সাউন্ড বক্স, মাইক্রোফোন, আরো কত কিছু হাবিজাবি, এগুলো নিতে প্রবলেম হয়। অর্থাৎ ডেস্কটপটা আমাদের অনেক কিছুর সমন্বয়ে গঠিত। তার মধ্যে হচ্ছে মনিটর, সিপিইউ, তারপরে হচ্ছে মাল্টি ইউনিট প্রসেসিং ইউনিট যেটাকে বলে, মাউস, কিবোর্ড, সাউন্ড বক্স, মডেম। আর ল্যাপটপটার মধ্যে সবকিছু থেকে থাকে এবং সহজেই বহন করা যায়। সহজেই বুঝিয়ে দিলাম। তারপরে হচ্ছে কম্পিউটারের প্রজন্মগুলো লেখো। এখানে আছে, এটা আপনাদের পরীক্ষায় আসার ভীষণ সম্ভাবনা। কম্পিউটারের প্রজন্ম হলো মোট ৫ টি। প্রথম প্রজন্ম হচ্ছে ১৯৪৬ সাল থেকে ১৯৫৮। এই এটা প্রথমটা হচ্ছে বেকন ট্যাব ব্যবহৃত হতো। উদাহরণ ইউনিএক। দ্বিতীয় প্রজন্ম হচ্ছে ১৯৫৯ থেকে ১৯৬৪, ট্রানজিস্টর ব্যবহৃত হয়, আকারে ছোট ও দ্রুত। তৃতীয় প্রজন্ম হচ্ছে ১৯৬৫ থেকে ১৯৭১, এটা হচ্ছে আইসি ব্যবহৃত হয়। এগুলো আমরা মুখস্থ করে ফেলবো। তারপর চতুর্থ প্রজন্ম ১৯৭১ সাল, মাইক্রো প্রসেসর ব্যবহার হতো। পঞ্চম প্রজন্ম হচ্ছে বর্তমান ও ভবিষ্যৎ, যেটা হলো এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক কম্পিউটার, যেটা আমরা এখন ইউজ করে থাকি। এইগুলোর মধ্যে কি কি আছে? বেসিক মেইনটেন্স টুল এর নামগুলো লেখো। কম্পিউটার রক্ষণাবেক্ষণের জন্য ব্যবহৃত কয়েকটি গুরুত্বপূর্ণ বেসিক মেইনটেন্স টুলস হলো এগুলো, যেগুলো আছে আমরা নিজ থেকে মুখস্থ করে ফেলবো। আমি একটু বলে যাই সংক্ষেপে। স্ক্রু ড্রাইভার, ব্লোয়ার, সফট ব্রাশ, ক্লিনিং ক্লথ, মাল্টিমিটার, তারপরে হচ্ছে অ্যান্টি স্ট্যাটিক, রাইট স্ট্রাপ, থার্মাল পেস্ট, তারপরে হচ্ছে উইজার্স, সিস্টেম সফটওয়্যার সম্পর্কে ইত্যাদি। এখানে কি আছে? তো এখানে সিস্টেম সফটওয়্যার হচ্ছে যে সফটওয়্যার কম্পিউটারের হার্ডওয়্যার নিয়ন্ত্রণ করে। সিস্টেম সফটওয়্যারটা কি? যে সফটওয়্যার কম্পিউটারে হার্ডওয়্যার নিয়ন্ত্রণ করে এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার পরিচালনার উপযোগী পরিবেশ তৈরি করে তাকে সিস্টেম সফটওয়্যার বলে। যেমন উইন্ডোজ, লিনাক্স, অ্যান্ড্রয়েড। আর সিস্টেম সফটওয়্যারের কাজগুলো কম্পিউটার চালু করা। আমরা জানি কম্পিউটার চালু করা হয় পাওয়ার বাটনের মাধ্যমে। অনেকে বলে পাওয়ার বাটন তো আমরা চালু করা খুবই ইজি, এটা আমাদের কোনো ব্যাপারই না। কিন্তু এটার একটা নিয়ম আছে। সেটা হচ্ছে আমরা যখন পাওয়ার বাটনে চাপ দিব তখন সর্বনিম্ন হলো ১ সেকেন্ড, সর্বোচ্চ হলো ২ সেকেন্ড ধরে রাখতে হবে। সাথে, সাথে ছট মানে কি বলে এটাকে? চট করে দেওয়া যাবে না। তারপরে হচ্ছে সফটওয়্যার সিস্টেমের কাজ হলো হার্ডওয়্যার নিয়ন্ত্রণ করা, মেমোরি ব্যবস্থাপনা করা। আমি কোন মেমোরি কত জিবি দিব, কোন মেমোরিতে কি রাখবো ইত্যাদি। ইনপুট আউটপুট নিয়ন্ত্রণ করা। ইনপুট কি দেবো, আউটপুট কি দেবো, সেটা হলো নিয়ন্ত্রণ করা। তারপরে হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার পরিচালনা করা, সিস্টেম সফটওয়্যারের কাজ। তারপর এখানে হচ্ছে প্রাইমারি মেমোরি ও সেকেন্ডারি মেমোরির মধ্যে পার্থক্য। প্রাইমারি মেমোরি হলো সিপিইউ সরাসরি ব্যবহার করে, গতি বেশি, ধারণ ক্ষমতা কম, বিদ্যুৎ চলে গেলে তথ্য নষ্ট হতে পারে। উদাহরণ হচ্ছে র্যাম রোম। আর হচ্ছে সেকেন্ডারি মেমোরি, সিপিইউ সরাসরি ব্যবহার করে না, গতি কম, রক্ষণাবেক্ষণ বেশি, তথ্য স্থায়ীভাবে সংরক্ষিত করে। উদাহরণস্বরূপ হার্ড ডিস্ক, এসএসডি, পেন ড্রাইভ, যেগুলো উপরে আমি আলোচনা করেছিলাম। মনিটরের রেজোলিউশন বলতে কি বোঝা হয়? মনিটরের স্ক্রিনে প্রদর্শিত ছবির দৈর্ঘ্য ও প্রস্থে মোট কতগুলো পিক্সেল রয়েছে তাকে স্ক্রিন রেজোলিউশন বলে। উদাহরণস্বরূপ এখানে হচ্ছে 1024 ইন্টু 768, তারপরে এখানে 1366 ইন্টু 768। আর সব থেকে ভালো হাই রেজলিউশন ফুল এইচডি হলো, যেটা আমরা ইউজ করব, 1920 ইন্টু 1080 ফুল এইচডি। এই রেজুলেশনটা আমরা দিয়ে সবসময় কাজ করব। তারপরে হচ্ছে রেজুলেশন যত বেশি হবে ছবির মান তত বেশি ভালো হবে। অবশ্যই রেজুলেশন যত বেশি ছবির মান তত বেশি, এজন্য আমরা সর্বোচ্চ রেজুলেশন সবসময় সিলেক্ট করব। অপারেটিং সিস্টেমের উদ্দেশ্যগুলো কি কি? অপারেটিং সিস্টেমের প্রধান উদ্দেশ্য হলো কম্পিউটার পরিচালনা করা। আমরা কিভাবে পরিচালনা করব, আমরা কিভাবে ইউজ করব, এই বিষয়গুলো। আমার কথাগুলো শুধু শুনলে হবে না, অন্যদিকে মনোযোগ দেওয়া যাবে না। আমি যা বলি এটা ভিতরে ক্যালকুলেট করতে হবে। স্যার কি বলতেছে, কোন কাজটা কোথায় আমাদের ব্যবহার করতে হবে, কিভাবে ব্যবহার করতে হবে। শুধু কম্পিউটার সার্টিফিকেট ভালো হলে হবে না, ইন ফিউচারে যেন এটাতে আমরা ভালোভাবে ব্যবহার করি, কিছু করতে পারি, সেই দক্ষতা অর্জন করতে হবে। এই জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করছি। তারপরে হচ্ছে হার্ডওয়্যার পরিচালনা করা, ফাইল সংরক্ষণ ও ব্যবস্থাপনা করা, অপারেটিং সিস্টেমের কাজ। ব্যবহারকারী কম্পিউটারের মধ্যে যোগাযোগ স্থাপন করা, নিরাপত্তা নিশ্চিত করা। এই যে অপারেটিং সিস্টেমটা, এটা কিন্তু আরেকটা সংজ্ঞা আছে। অপারেটিং সিস্টেম হলো একই কাজ বিভিন্ন পদ্ধতিতে করা। যেমন আমরা শুরুতে যদি খেয়াল করি, অফিস প্রোগ্রাম যখন এটা পাবলিশ হয় তখন শুরুতে ২০০৩ ছিল, তারপর ৭ হয়েছে, তারপর বের হয়েছে ১০, তারপরে হয়েছে ১৬, তারপরে হলো ১৯, তারপরে ২১, ২২ ইত্যাদি ইত্যাদি। এই যে আমরা যে আপডেট সফটওয়্যার গুলো পাচ্ছি, কাজ কিন্তু একই।
কিন্তু আপডেট সফটওয়্যার যতগুলো আসে কাজ আমাদের তত সুন্দরভাবে দ্রুত আমরা করতে পারি। কিন্তু আমাদের এই সমস্ত সফটওয়্যারের কাজগুলো জানতে হবে যেন যখনই আমাদের যেটা প্র্যাকটিক্যাল বা থিওরি দেওয়া হয় আমরা করতে পারি। তারপরে কন্ট্রোল প্যানেলের ব্যবহার। গত ক্লাসে আমি বিস্তারিত আলোচনা করেছিলাম কন্ট্রোল প্যানেলের মাধ্যমে কি করা হয়। কন্ট্রোল প্যানেলের মাধ্যমে আমরা আমাদের কম্পিউটারে যেকোনো সফটওয়্যার রিমুভ করতে পারি, যেকোনো সফটওয়্যার এড করতে পারি এবং ইউজার অ্যাকাউন্ট অর্থাৎ কম্পিউটারের পরিচিতি আমরা প্রদান করতে পারি। সেখানে পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারি, পাসওয়ার্ড রিমুভ করতে পারি, মাউস এবং কিবোর্ডের সেটিং পরিবর্তন করতে পারি, নেটওয়ার্ক সেটিং পরিবর্তন করি এবং ইউজার যে প্যানেল রয়েছে এগুলো আমরা এডিট করতে পারি, যা আমি বিস্তারিত আগের ক্লাসে আলোচনা করেছিলাম। যারা ছিলেন অবশ্যই দেখেছেন। না দেখতে পারলে আমাদের ওয়েবসাইটে যেটা দেওয়া আছে ভিডিও লিংক ক্লাসে সেটা এখান থেকে দেখে নিবেন। তারপরে হচ্ছে ডিফ হ্যাঁ, ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশন কেন ব্যবহার করা হয়? ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশন ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে হার্ড ডিস্ক এর ছড়িয়ে থাকা কোনো তথ্য সঠিকভাবে সাজানো, কম্পিউটারের গতি বৃদ্ধি করা, ফাইল দ্রুত খুঁজে পাওয়া, হার্ড ডিস্কের কার্যক্ষমতা ধারণ ক্ষমতা বৃদ্ধি করা। অ্যান্টিভাইরাস এবং 4টি অ্যান্টিভাইরাসের নাম লিখে যেটা কিছুক্ষণ আগে আমি আলোচনা করেছিলাম অ্যান্টিভাইরাস। আচ্ছা, এখানে কি আছে অ্যান্টিভাইরাসের নাম? উইন্ডোজ ডিফেন্ডার, অ্যাভাস্ট অ্যান্টিভাইরাস ইত্যাদিতে যা আছে এখানে। তারপর হচ্ছে ঘ বিভাগ, স্টোরেজ ডিভাইসের প্রকারভেদ বর্ণনা করো। এখানে কি আছে? কম্পিউটারে তথ্য, প্রোগ্রাম ও অন্যান্য ডেটা সংরক্ষণের জন্য ব্যবহৃত যন্ত্রকে স্টোরেজ ডিভাইস বলে। একই কথা, জাস্ট একটু বিষয়গুলো বুঝতে পারলেই আমরা লিখতে পারবো। স্টোরেজ ডিভাইসের প্রকারভেদ এটা আমি উপরে আলোচনা করেছি, কিছুক্ষণ আগে আলোচনা করেছি, যেটা সংক্ষিপ্ত আকারে ছিল কিন্তু উপরে আমি বড় করে লিখে দিয়েছি যারা আপনারা বুঝতে পারেন, ওইটাই এখানে দিয়েছে। তারপর এখানে হচ্ছে প্রাইমারি স্টোরেজ চালানোর কাজের জন্য এবং সেকেন্ডারি স্টোরেজ দীর্ঘমেয়াদী তথ্য সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়, হয়তো উপসংহার, যাই হোক। পর হচ্ছে একটি আধুনিক কম্পিউটারের স্পেসিফিকেশন লেখো। কি স্পেসিফিকেশন আছে এটা একটু খেয়াল করেন। হ্যাঁ, অনেক সময় আমাদের কম্পিউটার স্পেসিফিকেশন গুলো প্রয়োজন হয় জানার জন্য। কি কি লাগবে? প্রসেসর লাগবে ইন্টেল কোর i5 12 জেনারেশন, আর এখানে লাগবে র্যাম লাগবে 8 জিবি, DDR4, স্টোরেজ লাগবে 512 জিবি, মনিটর লাগবে 22 LED ফুল এইচডি গ্রাফিক্স দেখতে পাচ্ছি আমরা, কিবোর্ড দেখতে পাচ্ছি, মাউস দেখতে পাচ্ছি, কি এরকম। অপারেটিং সিস্টেম লাগে 64 বিট। যেমন আমি যদি আমার এই কম্পিউটারের এই স্পেসিফিকেশনটা জানতে চাই তাহলে আমার এই কিভাবে জানতে হবে এটা আমি আগেও আলোচনা করেছিলাম, এখন আরেকটু করি কারণ এগুলো আমাদের অনেক ইম্পর্টেন্ট। আরেকটা বিষয় হচ্ছে এই যে এটা আমি জানবো, এটা কিন্তু ওই যে কিছুক্ষণ আগে যে বললাম কন্ট্রোল প্যানেলের কাজ কি, ঠিক এই কাজটাই হলো কন্ট্রোল প্যানেলের। আমরা এখান থেকে যখন কন্ট্রোল প্যানেলে যাব, আমি যা চাই লিখে কন্ট্রোল প্যানেল CON লিখলেই চলে আসবে। আমি এখানে বাংলা থেকে ইংরেজি করে নিয়ে কন্ট্রোল অল্টার বি দিব। ঠিক আছে, এবার লিখি CON, লেখার পরে কন্ট্রোল প্যানেল চলে এসেছে। চলে আসার পরে আমি এখানে সিস্টেম আসবে, আর এখানে কিন্তু সিস্টেম আসে নাই। ভেরি ইম্পর্টেন্ট এখন একটা বিষয়, কখনো কম্পিউটার স্ক্রিন যদি এরকম হয় কন্ট্রোল প্যানেলের সমস্ত প্রোগ্রামগুলো আমরা না পেয়ে থাকি, সেই ক্ষেত্রে ক্যাটাগরিতে যাব এবং এখানে লার্ক আইকনে দিব, দিলেই সব চলে আসবে। এখানে সিস্টেমটা আছে, এই সিস্টেমে যাই, দেখবো ওই কনফিগারেশন থেকে আমার এখানে ওইরকমই একটা কনফিগারেশন আছে। ওইখানে ছিল 12 জেনারেশন, আমার 13 জেনারেশন। ওখানে কোর i5, এখানে কোর i5, র্যাম ছিল এখানে 8 জিবি, এখানে হলো 32 জিবি। তারপর এখানে যা কিছু আছে 64 বিট, ওখানে ছিল 64 বিট। আর এখানে উপরে দেখতে পাচ্ছি আমরা আমাদের এখানে স্টোরেজ হচ্ছে 1 TB, গ্রাফিক্স কার্ড হলো 128 MB। যাই হোক, ঠিক এরকম এইভাবে আমরা জানবো আমাদের এখানে সিস্টেমটাতে কি কি রয়েছে, যেটা আমরা কিছুক্ষণ আগে এখানে দেখলাম। তো ঠিক আছে, আমরা এখন ওখানে আলোচনায় চলে যাই। স্পেসিফিকেশনটা আমরা এইভাবে আমরা আমাদের কম্পিউটারে যাচাই বাছাই করব। ঠিক আছে, এখন আমরা নিচে নামি। তারপরে হচ্ছে লিনাক্স অপারেটিং সিস্টেম বর্ণনা করো। লিনাক্স অপারেটিং সিস্টেম ওপেন সোর্স অপারেটিং সিস্টেম যা 1991 সালে লিনাক্স টরভেল্ড তৈরি করেন। বৈশিষ্ট্য হচ্ছে ওপেন সোর্স, বিনামূল্যে ব্যবহার করা যায়, মাল্টি ইউজার ও মাল্টি টেস্টিং সমর্থন করে, নিরাপদ ও স্থিতিশীল। তারপরে হচ্ছে ভাইরাস আক্রমণ তুলনামূলক অনেক কম, সার্ভার ও নেটওয়ার্কিং এর ব্যাপকভাবে ব্যবহৃত হয়। তার মানে হচ্ছে লিনাক্স অপারেটিং সিস্টেমটা আমাদের কম্পিউটারের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যারের প্রকারভেদ, এগুলো আমাদের পড়তে হবে এবং বুঝতে হবে। অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা কি? ব্যবহারকারীর নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য তৈরি সফটওয়্যারকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলে। আমি এখানে যেভাবে লিপিবদ্ধ করেছি তথ্যগুলো আপনারা পড়লে ব্যাখ্যা সহ ইনশাল্লাহ বুঝতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপরে হচ্ছে প্রকারভেদ, জেনারেল পারপাস অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেমন মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। MS এর পূর্ণরূপ হলো মাইক্রোসফট। আর এখানে যেটা আছে স্পেশাল পারপাস অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এখানে যেগুলো আছে এগুলো আপনারা পড়ে নিবেন, আমি সময় নষ্ট করব না। তারপরে হচ্ছে এখানে
ডেডলক, এটা আমি গত ক্লাসে আলোচনা করেছি। যেগুলো আলোচনা হয়ে গেছে সেগুলো আজকে আর করলাম না। এখন আমরা এখনই প্র্যাকটিক্যালি চলে যাব। প্র্যাকটিক্যাল চলে যাওয়ার আগে আমি একটু কথা বলে নেই। আজিজুল হক পারভেজ ভাই, জি স্যার। আমি যা কিছু বলেছি আমার কথা বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পেরেছি। পিডিএফটা দিয়ে দিলে আমার কথার সাথে যা আমি বললাম আপনারা পড়ে মোটামুটি লিখতে পারবেন না পরীক্ষার হলে? ইনশাল্লাহ। ইনশাল্লাহ। সোহাগ সরকার? জি স্যার, পড়তে পারবো। আলহামদুলিল্লাহ। ওকে, ঠিক আছে। রাকিবুল ইসলাম? জি স্যার। কথা বোঝা যায় তো না? স্পষ্ট তো? জি জি ওকে, স্যার। থ্যাংক ইউ। ওকে, ওকে। জি স্যার। রোমান ভাই আমার, আপনি বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে আলহামদুলিল্লাহ। ওকে। পারছি তিথি ইনশাল্লাহ। রয়? তিথি রয়? জি স্যার বুঝতে পেরেছি। ওকে, ওকে, থ্যাংক ইউ। আমরা এখন প্র্যাকটিক্যালে যাব বোন আমার? জি স্যার। জি স্যার। ওকে, ওকে, ঠিক আছে, ওকে, ঠিক আছে। আমরা এখনই প্র্যাকটিক্যালি চলে যাই। প্র্যাকটিক্যালি আজকে যে বিষয়টা আলোচনা করব, যে সোর্সটা আমি আমার গ্রুপে দিয়েছিলাম, ওই সোর্সটাকে ফলো করে করব। আমি গ্রুপে আমাদের এখানে দেখব যে আমি আজকে এখানে আমার ইয়াতে এই সোর্সটা দিয়েছিলাম। এই সোর্সটাকে খেয়াল করতে হবে। যদি আমরা এই সোর্সটাকে খেয়াল করতে না পারি তাহলে কিন্তু আমরা আমাদের গ্রেডিং এবং পয়েন্ট যে সিস্টেমটা সেটা করতে পারবো না। এখানে যে সিস্টেমটা আমি দিয়েছি এটা ফলো করতে পারলে আপনারা যে কোনো বোর্ডের যে কোনো রেজাল্ট ক্লাস 1 থেকে কামেল পর্যন্ত মাস্টার্স পর্যন্ত যে কোনো কোর্সে পাবলিশ করতে পারবেন, সমস্যা নেই। তো আমি এখনই ব্যাখ্যায় যাব। ব্যাখ্যায় যাওয়ার আগে আমি এখান থেকে আলোচনা করি। এটা আমি আমার হাতে লিখেছিলাম 2023 সালে। যাই হোক, এখন আমি আলোচনায় যাই। গ্রেড এবং পয়েন্টের যে সূত্রটা, সকল সূত্রের আগে অবশ্যই ইকুয়াল বসবে, তারপরে ইফ, তারপরে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে অর এবং ফার্স্ট ব্র্যাকেট, সাবজেক্ট কলম নাম্বার। সাবজেক্ট কলম নাম্বারটা কি? আমি এখন মৌখিকভাবে ব্যাখ্যাটায় গিয়ে প্র্যাকটিক্যালি চলে যাব। সাবজেক্ট কলম নাম্বারটা হচ্ছে আমি যে রেজাল্ট শিটের গ্রেড অথবা পয়েন্ট বের করব, তার মধ্যে যে প্রথম নাম্বারটা যে সাবজেক্টের তার কলম নাম্বার এবং হচ্ছে র নাম্বার। তারপর এখানে হচ্ছে লেস দেন 33 কমা, এটা হচ্ছে সূত্রে। তারপরে কমা দেওয়ার পরে আবার একইভাবে পুনরায় সাবজেক্ট কলম নাম্বার র নাম্বার আগের মতোই। তারপরে হচ্ছে র নাম্বার, আবার হলো লেস দেন, আবার হলো 33, আবার কমা দিয়ে সেম সাবজেক্ট কলম নাম্বার র নাম্বার। কিন্তু এই যে সাবজেক্ট কলম নাম্বার আমি একের অধিক বারবার বলতেছি। এটা কেন বলতেছি? যতগুলো সাবজেক্টের আমার নাম্বার হবে ততগুলো সাবজেক্ট কলম নাম্বার হবে। প্র্যাকটিক্যাল যাবো আমি, গেলেই আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। একইভাবে আবার হলো লেস দেন, তারপরে হচ্ছে 33, তারপরে হলো ফার্স্ট ব্র্যাকেটের লাস্ট ব্র্যাকেট, তারপরে কমা ইত্যাদি। তারপর হলো গ্রেড চিহ্ন এফ, আবার গ্রেড চিহ্ন কমা, তারপরে হবে আমাদের সূত্র শুরু। যাই হোক, আমি এখন আমার এক্সেল শিটে যাই। এখানে গত ক্লাসের মধ্যে আমরা যতটুকু করেছিলাম তারপর থেকে আমরা আলোচনা করব। ওকে, ঠিক আছে। আমরা এখন দেখতে পাচ্ছি গত ক্লাসে আমরা এখানে স্যালারি শিটটা বিস্তারিত আলোচনা করেছিলাম, পাশাপাশি ইলেকট্রিক বিলটা কিভাবে বানাতে হয়, আর রেজাল্ট শিটের মধ্যে এভারেজ পর্যন্ত আমাদের শেষ হয়েছিল। যাই হোক, আমরা এখন আমাদের মূল যে সূত্রটা রয়েছে সেটা আমরা এখানে খেয়াল করি। আর আমি ক্লাস শুরু করার আগে বলে নিচ্ছি, এখানে যদি এক্সেলে একটা ফুল স্টপ ভুল করা হয় তাহলে অ্যান্সার আসবে না। আর গ্রেডটা যদি কমপ্লিট করতে পারি, পয়েন্টটা আমার কোনো ব্যাপারই না, ওইখান থেকে পয়েন্টটার সূত্র সৃষ্টি হবে। যেভাবে আমরা এখানে সাম থেকে বানিয়েছি ম্যাক্স মিন এভারেজ, ঠিক একইভাবে গ্রেড থেকেও আবার পয়েন্ট সৃষ্টি হয়ে যাবে। তো আমরা শুরু করি প্রথমেই। আমরা রেজাল্ট শিটের গ্রেডটা এখন করতে যাচ্ছি। যে কোনো সূত্রের পূর্বে আমাদের ইকুয়াল বসবে। ইকুয়াল বসার পর আমাদের সূত্রের হলো ইফ। ইফের পরে আমরা দিব ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে লিখবো অর। অর লেখার পরে আমাদের আবার ফার্স্ট ব্র্যাকেট হবে, এখানে হবে সাবজেক্ট কলম নাম্বার। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের 3টি সাবজেক্ট রয়েছে, ম্যাথ, বাংলা, ইংলিশ। তো আমরা ম্যাথটা প্রথম নিচ্ছি, এখানে কলম নাম্বার সি, র হলো 28। তারপর সাবজেক্ট কলম নাম্বার চলে এসেছি, আর রোল নাম্বার হচ্ছে 28। ক্লিক করলেই চলে যাবে, আমরা সহজেই করব, কোনো সমস্যা নেই। তারপরে হচ্ছে লেস দেন। লেস দেন এখানে দেওয়ার পরে হলো 33 পরে হলো কমা। ঠিক আছে। এই এতটুকু যে করলাম, এতটুকু আমাকে আগে বুঝতে হবে। আমি এখানে এখন যেটা আলোচনা করেছি এতটুকু বুঝতে হবে। আমি এখানে কি করলাম? পরের পরে ব্রেকেট দিলাম, ব্রেকেটের পরে কি করলাম? সাবজেক্ট কলম নাম্বার ও নাম্বার লেস দেন 33, তারপরে দিলাম কমা। সেম আগের মতো আবার সাবজেক্ট কলম নাম্বার ও নাম্বার, কিন্তু এখানে হবে সেকেন্ড সাবজেক্ট কলম নাম্বার, যেটা আমাদের বাংলা আছে। প্রত্যেকটা সাবজেক্ট এভাবে আমরা ধারাবাহিকভাবে দিতে থাকবো। যতগুলা হয় ততগুলা, আমরা 3টা দিয়েও করতে পারি, 10টা দিয়েও করতে পারি, যতগুলা খুশি ততগুলা দিয়েও করতে পারি। তো পরবর্তীতে আমরা যদি আবার সাবজেক্ট কলাম নাম্বার র নাম্বার নিতে চাই, এখানে ক্লিক করলেই চলে যাবে। আমি সহজেই দিয়ে দিচ্ছি D28। তারপরে আবার হচ্ছে এখানে যখন আমরা সাবজেক্ট কলাম নাম্বার র নাম্বার দিব, তারপরে আবার হচ্ছে এখানে লেস দেন। লেস দেনের পরে এখানে আগে যেমন 33 দিয়েছি এখনো আবার 33 হবে, আগে যেমন কমা দিয়েছি এখানেও আবার কমা হবে।
ঠিক একইভাবে যদি আরো সাবজেক্ট থাকে আমরা আবার দিব সাবজেক্ট কলম নাম্বার। দেখতে পাচ্ছি আমাদের ইংরেজি আছে এখনো। তো এখানে আবার ক্লিক করি সাবজেক্ট কলম নাম্বার, র নাম্বার E28। ঠিক আছে? আগে ছিল সি প্রথমে, তারপরে ডি, তারপরে ই। আমরা দেখতে পাচ্ছি এই যে প্রথম সাবজেক্ট কলম নাম্বার সি তে আছে, দ্বিতীয় কলম নাম্বার ডি তে আছে, তৃতীয় ই তে আছে। তাই এইভাবে হয়েছে। আর র তো আমরা 28 এই আছি। এই হলো বিষয়। আর যদি এই কলম র নিয়ে কোনো প্রশ্ন থাকে, আমার এই ভিডিও যারা লাইভ ক্লাসে আবার অনলাইনে দেখবেন তারা আমার আগের সেশনগুলো দেখে নিবেন। যেন আপনাদের ক্লিয়ার হয়। আমি বারবার ওই পুরাতন বিষয়গুলো আলোচনা করে টাইম নষ্ট করতে চাই না। এখানে যখন আমরা দিব পুনরায় আবার এখানে কমা দিব। কমা দেওয়ার পরে এখানে আমি গ্রেড চিহ্ন দিব। এইভাবে গ্রেড চিহ্ন দিব। গ্রেড চিহ্নটা আছে কিবোর্ডের এল এর ডান পাশের দ্বিতীয় নাম্বার বাটন। এল বাটনের ডান পাশে দ্বিতীয় নাম্বার বাটন। শিফট চেপে দিতে হবে। আর এখানে আমি এফ গ্রেড দিয়ে দিলাম। এফ এ মানে ফেল। আবার এখানে গ্রেড চিহ্ন দিলাম। এই এতটুকু হলো বিষয়। এতটুকু হলো বিষয়। এতটুকুর পরে আমাদের কি করতে হবে? আবার ইফ দিতে হবে। ইফ দেওয়ার পর এখানে হবে ফার্স্ট ব্রেকেট। ফার্স্ট ব্রেকেট দেওয়ার পর আমাদের এখানে এভারেজ কলম নাম্বার। এভারেজ কলম নাম্বার কত আমরা দেখতে পাচ্ছি? এভারেজটা আছে আই কলমে। তো এখানে আই দিলাম। এভারেজ কলম নাম্বার আই দিলাম। কলম হলো আই। আর র হলো বাম পাশে, র আছে 28। এই দেখেন আমাদের সিলেক্ট হয়ে গিয়েছে। তো এখানে কি করলাম আমি এখন? ইফ দিলাম ফার্স্ট ব্রেকেট এভারেজ কলম নাম্বার, র নাম্বার, তারপরে হচ্ছে গ্রেটার দেন। গ্রেটার দেন, গ্রেটার দেন দেওয়ার পরে এখানে হবে ইকুয়াল। ইকুয়াল দেওয়ার পরে আমি এখানে কিছু কথা বলে নেই। বিষয়টা হলো যদি কোনো প্রতিষ্ঠানে সর্বোচ্চ মার্ক 90 থাকে আমরা 90 দিব, সর্বোচ্চ মার্ক 80 থাকে আমরা 80 দিব। আমি এখানে যে মার্কস গুলো দিব সর্বোচ্চ মার্কস থেকে সর্বনিম্ন মার্কে, এবং যেই মার্কে যেই গ্রেডটা হয় আমরা সেটাই গ্রেড দিব। কিভাবে আমি এখন প্র্যাকটিক্যাল দেখাবো। কিন্তু আমার একটা কথা এখানে যেটা আমি বলতে চাই সেটা আপনাদের বুঝতে হবে। মার্কটা আমরা কততে কত গ্রেড দিব সেটা হলো আমাদের কাছে। কেউ ৮০ থেকে ১০০ এর মধ্যে এ+ দিয়ে থাকে। কেউ আবার ৮০ থেকে ৯০ এর মধ্যে এ+ দিয়ে থাকে। কেউ আবার ৯০ থেকে ১০০ এর মধ্যে গোল্ডেন জিপিএ 5 দিয়ে থাকে। এখন আমার বিষয়টা হলো মার্ক কোনটা দিব সেটা হলো আমাদের কাছে। প্রতিষ্ঠান যেটা দিবে সেভাবেই, এবং কোন মার্কে আমরা কি গ্রেড দিব সেটা হলো আমাদের কাছে। আমরা যেই মার্কেই যেই গ্রেডই দিতে চাই সেটা কিভাবে দিব এটা আমাদের বুঝতে হবে। যেন যেকোনো গ্রেডের সূত্র দিলে, পয়েন্টের সূত্র দিলে আমরা নরমালি করতে পারি। ঠিক আছে? এখানে যেটা আমরা এখন যাব সেটা হচ্ছে সর্বোচ্চ মার্ক আমরা এখানে ইকুয়াল এর পরে দিলাম, আমরা এখানে 90 দিলাম। 90। আর একটা বিষয় মনে রাখতে হবে, মার্কের পরে সর্বদা কমা হবে। মার্কের পরে সর্বদা কমা হবে, এবং মার্কের পূর্বে সর্বদা ইকুয়াল হবে। ইকুয়ালের পূর্বে সর্বদা হবে আমাদের গ্রেটার দেন, এবং গ্রেটার দেনের আগে সবসময় এভারেজ কলম নাম্বার, র নাম্বার। বাস এতটুকু মনে রাখলেই হবে। ঠিক একইভাবে মার্কের পরে কমা দিলাম, এখানে আবার গ্রেড চিহ্ন। আমরা এখানে গ্রেড চিহ্ন দেওয়ার পরে আমি এটা দিলাম জিপিএ 5। জিপিএ 5 আমি যা দিতে চাই এ প্লাস হলো কোনো সমস্যা নেই। বিষয়টা কোন মার্কে কি গ্রেড দিলে আসবে সেটা আমাদের বুঝতে হবে। ঠিক আছে? এখন আমরা এখানে আবার কমা দিলাম। আমাদের এখানে আবার কমা দেওয়ার পরে কি করতে হবে সেটা হলো বোঝার বিষয়। এখন এই এতটুকু যেটা আমি দিলাম এখানে, এতটুকু বুঝতে পেরেছি কিনা আমি একজনকে ডাকি। তিথি রয় আমার এখানে একটু লাইভে আসেন তো। আপনি মাইক্রোফোনটা ওপেন করেন, শুধু আপনি। কোথায়? আপনি কোথায়? তিথি রয়? জি স্যার। লেট করলে চলবে না। আমি বলার সাথে সাথে আসতে হবে। এই যে এখানে আমি যে দিয়েছি, আমি যে এই যে এখানে ইফ ফার্স্ট ব্রেকেট এভারেজ কলম নাম্বার, র নাম্বার। কলম নাম্বার হচ্ছে এভারেজ এখানে আই, আর র হচ্ছে 28। তারপর এখানে 28। আমি কি দিয়েছি? গ্রেটার দেন দিয়েছি। তারপর এখানে হচ্ছে ইকুয়াল 90 মানে সর্বোচ্চ মার্ক 90। দিয়েছি। তারপরে কমা, গ্রেড চিহ্ন দিয়ে মাঝখানে আমি গ্রেডটা দিয়ে দিলাম। এতটুকু কি বুঝতে পেরেছেন আপনি? জি স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, হ্যাঁ। আর আগের যে আলোচনাটা আমি বিস্তারিত করেছি ততটুকু বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে হ্যাঁ, পেরেছি। হ্যাঁ। এখানে একটা বিষয় হলো এই যে E28 দিলাম এখানে। কেন দিলাম? আমার লাস্ট সাবজেক্টটা কলাম হলো র হচ্ছে 28। যদি এখানে আমাদের আরো র সাবজেক্ট 28। থাকতো, যেমন হিস্ট্রি থাকতো, সায়েন্স থাকতো, তাহলে আমাদের কলম র আরো বেড়ে যেত। কথা কি বুঝতে পেরেছেন? জি স্যার, পরে ওকে। লাস্ট কলামটা হয়তো। হ্যাঁ, হ্যাঁ, ভেরি গুড। এখন আপনি মিউট করে দেন। এখন আমি এখানে ঠিক একইভাবে আমি সামনে যাব যেভাবে কিছুক্ষণ আগে এসেছি। আবার আমি এখানে ইফ থেকে শুরু করব। একইভাবে, একই সেম কন্ডিশন। জাস্ট কি পরিবর্তন হবে আমি এখনই বলে দিচ্ছি। আমরা নিয়মের উপরে সামনে যাব। তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এই ১ পৃষ্ঠার সম্পূর্ণ সূত্র যদি থিওরিক্যাল ছাড়া আমরা মানে নিয়ম ছাড়া বুঝতে যাই, আমাদের মাথা ব্যথা শুরু হয়ে যাবে।
যাই হোক, আমরা নিয়মের উপরে যাই। এখন এইখান থেকে আমরা অনেকগুলা স্টেপ তৈরি করব। কিভাবে? সেম আগের মতো এখানে যেমন ইফ ছিল, ইফ দিলাম। তারপর আগের মতন ফার্স্ট ব্র্যাকেট, আগের মতন I28 ক্লিক করলেই চলে আসবে। অর্থাৎ এভারেজ কলাম নাম্বার, র নাম্বার। আগের মতন হলো গ্রেটার দেন দেওয়ার পর আগের মতন আবার হচ্ছে ইকুয়াল। ঠিক আছে? তারপরে হচ্ছে মার্ক। আগে ৮০ ৯০ দিয়েছি, এখন আমরা এখানে ৮০ দিব। আগে যেমন মার্কের পরে কমা দিয়েছি, আবার কমা, আবার হলো পরে যেমন গ্রেড চিহ্ন দিয়েছি, আবার এখানে গ্রেড চিহ্ন। বিষয়টা বুঝতে হবে স্যার কিভাবে করতেছে। এখানে আমি দিলাম A+, আবার গ্রেড চিহ্ন। অবশ্যই গ্রেডের ২ পাশে এই আমাদের গ্রেড চিহ্ন দিতে হবে। ঠিক সেম কন্ডিশন, আবার কমা, আবার ইফ, আবার হলো ফার্স্ট ব্র্যাকেট, তারপরে হলো এভারেজ কলাম নাম্বার, র নাম্বার। তারপরে হচ্ছে গ্রেটার দেন, আবার হলো ইকুয়াল, তারপরে হচ্ছে মার্ক। আগে ৮০ দিয়েছি, এখন ৭০ দেই। আবার কমা হবে, আবার গ্রেড চিহ্ন হবে। এখানে আমি দিলাম এ গ্রেড। ওকে, ঠিক এটি গ্রেড পর্যন্ত হয়ে গেছে, আবার কমা দিব। ঠিক একইভাবে আবার কমা দিব, এখানে যা আছে তাই থাকবে, শুধু ৭০ এর জায়গায় ৬০ হবে। ৬০ এর যে জিপিএ গ্রেড হয় সেটা আমরা দিয়ে দিব। আবার ৫০ হবে, এইভাবে আমরা নিচে টানতে থাকবো। এখন আমি এখানে আবার ইফ দেই, ইফ দেওয়ার পরে আবার ফার্স্ট ব্র্যাকেট দেই, এভারেজ কলাম নাম্বার, র নাম্বার, গ্রেটার দেন, তারপরে হলো সমান চিহ্ন। আর এখানে মার্ক দিলাম আগে ৭০, এখন দিলাম এখানে ৬০। আবার দিলাম কমা, তারপরে গ্রেড চিহ্ন। এখানে দিলাম A-, আবার গ্রেড চিহ্ন। এখন আমি দেওয়ার পর আমি এখানে আবার কমা দিব, আবার ইফ, আবার ফার্স্ট ব্র্যাকেট, আবার এভারেজ কলাম নাম্বার, র নাম্বার, গ্রেটার দেন, তারপরে হচ্ছে সমান চিহ্ন, এবং এখানে এখন 50 দেব। ওকে, আবার কমা দিব, আবার গ্রেড চিহ্ন। 50 হলো বি গ্রেড, কোনো সমস্যা নেই। আবার কমা দিব, আবার এখানে ইফ দিব। কিভাবে? আবার ফার্স্ট ব্র্যাকেট, এভারেজ কলাম নাম্বার, র নাম্বার, গ্রেটার দেন, ইকুয়াল। এখন এখানে দিব 40, 40 এর পরে কমা, তারপরে গ্রেড চিহ্ন। এইটা হলো সি গ্রেড দিয়ে দিলাম আমরা এখানে। আবার কমা দিয়ে, আবার ইফ, আবার ফার্স্ট ব্র্যাকেট, তারপরে এভারেজ কলাম নাম্বার, র নাম্বার, তারপরে গ্রেটার দেন, আর এখানে হলো ইকুয়াল, তারপরে 40 দিয়ে 33, 33 পরে কমা দিয়ে আবার গ্রেড চিহ্ন। এখানে দিলাম আমি ডি গ্রেড। এখন এখানে যে বিষয়টা, তারপর এখানে আমি কি করব? তারপর এখানে আবার কমা দিব, আবার কমা দিয়ে আবার গ্রেড চিহ্ন, তারপরে লিখবো FAIL, ফেল, এবং লাস্ট ব্র্যাকেট। এখন এই এখানে যতটুকু আমি করেছি, এতটুকু যখন আমি ফেলটা দিলাম, এই ফেলে কিন্তু ভুল হয়েছে। ফেল একটা গ্রেড, এই জন্য ওই দুনো পাশেই গ্রেড চিহ্ন হবে এতটুকু। এখন এখানে আমার যেটা করতে হবে, আমার এই ইফ কন্ডিশন থেকে 90 মার্কের সর্বোচ্চ মার্কের ইফ কন্ডিশন থেকে যদি 90 পায় তাহলে সে জিপিএ 5 পাবে, যদি 80 পায় তাহলে A+ পাবে। এখন কথার কথা, আমরা এখানে শুধু 80 ধরতে পারি, 80 A+ দিতে পারি, জিপিএ উঠাতে পারি। মানে এখানে আমরা কোন মার্কে কোন গ্রেডটা দিব এটা হলো আমাদের কাছে। যা লিখবো তাই আসবে, কম লিখলে কম আসবে, বেশি লিখলে বেশি আসবে। শুধু এই সিস্টেমটাকে বুঝতে হবে। কিন্তু একটা জিনিস শেষে খেয়াল রাখতে হবে, আমাদের সর্বোচ্চ মার্ক থেকে ইফ কন্ডিশন যতগুলো আমরা ব্যবহার করেছি, কতবার এখানে ইফ ব্যবহার করেছি, অথবা কতবার এখানে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করেছি, খেয়াল করতে হবে। সর্বোচ্চ মার্ক থেকে এখানে একটা হলো ইফ, ২, ৩, ৪, ৫, ৬, ৭। এই লাস্ট ব্র্যাকেট আমরা ইফের সাথে, ফার্স্ট ব্র্যাকেট ইফের সাথে যতগুলা ব্যবহার করেছি, লাস্ট ব্র্যাকেটও ততগুলা হবে। এখানে আমরা শিফট চেপে লাস্ট ব্র্যাকেট দিয়ে দিই, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। এখন এন্টার চাপার সাথে সাথে অ্যান্সার চলে আসবে। কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে, কখনো যদি অ্যান্সার না আসে ভাবতে হবে আমাদের কোনো দাঁড়ি কমা ফুল স্টপে ভুল হয়েছে। কারণ এক্সেলে যদি আমরা কোনো সোর্সের মধ্যে একটা ফুল স্টপও ভুল করি, আমাদের অ্যান্সার আসবে না। আর একটা বিষয় মনে রাখতে হবে, কখনো যদি আমরা এগুলো প্র্যাকটিক্যাল লিখতে যাই, সূত্রে যা আছে আমরা তাই লিখবো। কোনো ওই যে শেষে একটা ফুল স্টপ বসাইলাম, শেষে একটা দাড়ি বসাইলাম, এগুলো আমরা করব না। ম্যাথমেটিক্যাল সূত্রের মধ্যে কখনো এই সমস্ত ফুল স্টপ বসানো যাবে না। অতিরিক্ত লেখার পরে আমরা কি করি, অনেক সময় বাংলা একটা সেন্টেন্স লিখলাম, দাড়ি দিয়ে দিলাম, ওটা বাংলা লেখার ক্ষেত্রে হবে। ইংরেজি একটা সেন্টেন্স লিখলাম, একটা ফুল স্টপ দিয়ে দিলাম। কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, যখন আমরা সফটওয়্যারের উপরে ক্লাস করব, যখন আমরা পাইথনের উপরে ক্লাস করব, কোডিং এর উপরে ক্লাস করব, যখন আমরা গ্রেডিং এর উপরে, সোর্সের উপরে ক্লাস করব, তখন কখনো কোনো ফুল স্টপ বসাবো না। কারণ একটা ফুল স্টপে গোটা বিষয়টাকে এলোমেলো করে ফেলবে। এখন এন্টার চাপি, ইনশাল্লাহ অ্যান্সার চলে আসবে। আমরা এখানে দেখতেছি যে আমাদের অ্যান্সারটা চলে আসেনি। তার মধ্যে কি কারণ, এটা আমাদের খুঁজে বের করতে হবে। অবশ্যই কোনো ভুল হয়েছে, সেই ভুলটা আমরা খুঁজে বের করি। তো এখানে দেখি তো প্রথমে কি আছে, এভারেজ কলাম নাম্বার, র নাম্বার, রাইট দেন,
আপনারা খেয়াল করেন আমি যেভাবে সমাধানটা করি, এই শুরুতে থেকে আমি সমাধানটা করি। দেখি কোথায় ভুল আছে। কখনো এরকম হলে আমরা এইভাবে সমাধান করব। প্রথমে স্যার ইকুয়াল এই যে দিলাম। E28 ওইখানে গেটা লেস দেন 3 হবে না স্যার? একটু E28 কোথায় এটা ভাই একটু জোরে বলেন আবার। উপরে প্রথম লাইনে স্যার এই যে C28 লেস দেন 30 প্রথমে একদম। এটা? হ্যাঁ হ্যাঁ ও হ্যাঁ, এখানেই তো E28 ভুল লেস করেছি। দেন। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, হ্যাঁ, ভেরি গুড। আমি কিছুক্ষণ আগে বলেছিলাম সেম হবে। যাই হোক এটা টাইপিং আমার মিস হয়েছিল। এই তো এবার এন্টার দেই। এবারও বলতেছে কোনো সমস্যা আছে। আমি টোটালটা চেক করি। কারণ লেখায় ভুল হতেই পারে। তো প্রথমে আমরা এখানে সমান চিহ্ন দিলাম, তারপরে ইফ, তারপরে হলো ফার্স্ট ব্র্যাকেট অর, তারপরে আবার হলো ফার্স্ট ব্র্যাকেট, সাবজেক্ট কলম নাম্বার হলো C28 এটা গিয়েছে। তারপরে হচ্ছে র নাম্বার দিয়েছি, তারপরে হচ্ছে লেস দেন 33 পরে কমা হবে, আবার হবে সাবজেক্ট কলম নাম্বার র নাম্বার, সি এর পরে হবে D28, তারপরে হচ্ছে লেস দেন 33 আবার কমা, কমা দেওয়ার পরে আবার হচ্ছে E28, তারপর হচ্ছে লেস দেন 33 দেওয়ার পর আমাদের এইখানে একটা ভুল হয়েছে। আমাদের এখানে একটা ব্রেকেট হবে। কারণ কি, এই যে এখানে আমি ব্রেকেট শুরু করেছি, এখানে একটা ক্লোজ ব্রেকেট আসবে। আচ্ছা, ক্লোজ ব্রেকেট দেওয়ার পর আমার এখানে আবার কমা হবে, কমা দেওয়ার পরে আমার এখানে এফ গ্রেড দিতে হবে, দুই পাশে গ্রেড চিহ্ন দিয়ে। এখন আমি এন্টার চাপি, এই আমাদের অ্যান্সার চলে এসেছে। এখন এটা আসলে কখনো কখনো টিচাররা ইচ্ছাকৃত ভাবেও করে, কখনো কখনো অনিচ্ছাকৃত ভাবেও করে। কিন্তু এই ভুলটা আমার ইচ্ছাকৃত ভাবে করা দরকার ছিল, যদিও অনিচ্ছাকৃত ভাবে হয়ে গিয়েছে। কারণ যখন আমরা কোনো টাইপ করি বা কোনো সোর্স, বৃহত্তর সোর্স আমরা লিখি, অনেক সময় পাইথনে হোক, কোডিং এ হোক, যেটাতেই হোক আমাদের কখনো মিস্টেক হয়। আর মিস্টেক হলে আমরা শিখতে পারি। যাই হোক, এখন এই যে এখানে যদি এই সূত্রটাকে আমরা আবার দেখতে চাই, আমরা কোথায় দেখবো? আমরা উপরে দেখতে পাচ্ছি এই গোটা সূত্রটা, এইটাকে যদি আমরা ফলো করি তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। এই গোটা সূত্রটাকে যদি আমরা ফলো করি, এখন এখান থেকে যদি আমরা অনেকগুলো বের করতে চাই, একইভাবে এখানে ক্লিক করো, প্লাস চিহ্ন মোটা আছে, ডান পাশে চিকন হবে, ক্লিক করে ধরে রাখলেই চলে আসবে। আর যদি এখানে সূত্রটা দেখতে চাই, এখানে ডাবল ক্লিক করলে আমাদের অ্যান্সার ওই সূত্রটা চলে আসবে। এখন যেটা আছে সেটা হলো পিওর সোর্স, একদম সঠিক। কারণ ব্যাঠিক হলে আপনারাই দেখেছেন অ্যান্সার চলে আসবে না। এন্টার দিয়ে দিয়ে অ্যান্সার চলে আসবে। একজন ফেল করেছে, মনে হয় 20-25 পেয়েছে। এই তো হ্যাঁ, আমি দিয়েছিলাম বোঝানোর জন্য গত ক্লাসে। এখন এইখানে যে বিষয়টা আলোচনা করেছি, আমি একটু আপনাদের সাথে কথা বলে নেই। প্রথমে পারভেজ নিয়ে আসেন। পারভেজ ভাই, পারভেজ কি আছে নাকি? স্যার আমি একটু আছি, কিন্তু এখানে অনেক সাউন্ড, এর জন্য স্যার আমি স্পষ্ট কথা বলতে পারতেছি না। আমার সমস্যা নেই, নেটের একটু সমস্যা আপনি করতেছে। আসেন, আপনি আসেন, সমস্যা নেই, আমি শুনবো। এখন শুধু এতটুকু বলেন, পারভেজ ভাই আমার, আমি যেটা বলেছি আমার এখান থেকে তো স্পষ্ট কথা গিয়েছে। আপনি কি আমার ক্লাসটা বুঝতে পেরেছেন? জি স্যার, আমি সবগুলো বুঝতে পেরেছি, এবং কি স্যার আমি মানে কথাগুলো শুনতেছি স্যার, আমি যদি কানের কাছে আলহামদুলিল্লাহ, নিয়ে আসবো কোনো শুনতেছি। সমস্যা নেই। আপনারা অফিসে ব্যস্ত থাকেন আমি জানি, জাস্ট শুধু আমার কথার উত্তর দিলেই হবে, সেটা আমি বুঝে নিব। কারণ এই সময়ে অনার্স মাস্টার শেষ করার পর এই কোর্সগুলো যখন করা হয়, অধিকাংশ মানুষই ব্যস্ত থাকে, কোনো সমস্যা নেই। আচ্ছা, ডিডি আর বিডিটা কে? উনি কি আছে? না, ডিএইচ আর বিডি এটা কি আছে উনি? আমি আচ্ছা ঠিক আছে, সোহাগ সরকার কি আছে? জি স্যার আছে। আমার ক্লাসটা কি বুঝতে পেরেছেন? জি স্যার বুঝতে পারছি। ভিডিও দিলে করতে একটু পারবেন? practice করলে হবে। প্র্যাকটিক্যাল ভিডিও জি দিলে স্যার দেখে দেখে পারবো। করতে পারবেন ইনশাল্লাহ। ওকে, রাকিবুল ইসলাম, জি স্যার। হ্যাঁ ক্লাসটার ভিডিও লিংক দিয়ে দিলে, থিওরিটা দিয়ে দিয়েছি, প্র্যাকটিক্যাল করতে পারবেন না? জি স্যার করতে পারবো, কিন্তু এগুলো স্যার বাসায় প্র্যাকটিস না করলে আসলে না না, সম্ভব না সবকিছু করা। প্র্যাকটিস করতে হবে, থিওরি হোক প্র্যাকটিক্যাল হোক, সবটাই প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে কখনোই কিছুই থাকে না, জন ধরে যায় এক কথায়। রোমান ভাই আছেন? জি স্যার, শুনতেছি। ভাই আমার, আমি যে স্যার আলোচনাগুলো করেছি আপনি বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। তবে ওখানে এভারেস্টটার উপরে সব গেট হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এভারেস্টই দিয়ে এলাম আমি প্রত্যেকটা জায়গায়, এভারেস্ট থেকেই করবেন। জি ওকে, জি তিথি জি, রয় কি আচ্ছা আছে? আচ্ছা। জি স্যার আছি। আপনি বুঝতে পেরেছেন আজকের ক্লাসটা? জি স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, এখন এই যে সবাই যদি বুঝতে পারে এটা ভালো লাগে। যাই হোক, আমি এখন এখান থেকে একটা পয়েন্টের আলোচনা করব, পয়েন্টের আলোচনা করব। পয়েন্টটা হচ্ছে এই যে এই সূত্রের মধ্যে সেম কন্ডিশন, যার শুধু
90 এর জিপিএ 5 এর জায়গায় আমি এখানে যে পয়েন্ট হয়, উদাহরণস্বরূপ আমি এখানে জিপিএ 5 এর জায়গায় 5.00 দিতে পারি, কোনো সমস্যা নেই। তারপর এখানে এ প্লাস এর জায়গায় 5.0 দিতে পারি, কোনো সমস্যা নাই। আর তারপরে হচ্ছে 70 এ আমি 4.00 দিতে পারি। তারপরে হচ্ছে 60 এ আমি 3.50 দিতে পারি। তারপরে হচ্ছে 50 এ আমি 3.00 দিতে পারি। তারপরে হচ্ছে 40 এ আমি এখানে 40 এ আমি 2.00 দিতে পারি। তারপরে হচ্ছে 33 33, হ্যাঁ, ডি গ্রেডের জায়গায় আমি 1.00 দিতে পারি এবং এফ গ্রেডে সবসময় 00 মানে ফেলই আসবে। মানে মূল বিষয়টা হচ্ছে মার্কের পরে আমরা জিপিএ এর জায়গায় পয়েন্টটা দিয়ে দিলেই হবে। কোন প্রতিষ্ঠানে কোন মার্কে কি জিপিএ দেওয়া হয়, কোন মার্কে কি পয়েন্ট দেওয়া হয়, জাস্ট এই সোর্সটাকে ফলো করে লিখে দিলেই আমাদের পয়েন্টের অ্যান্সারটাও চলে আসবে। তিথি রয় বুঝতে পেরেছেন কি? তিথি রয় জি স্যার, বুঝতে ব্যাখ্যাটা বুঝতে পেরেছি। পেরেছেন? জি স্যার, ওটা বুঝতে আমরা, পেরেছি। হ্যাঁ, হ্যাঁ, আলহামদুলিল্লাহ, সবাইকে ধন্যবাদ। ওটা আমরা নিজেরা করব। এখন আমি একটু আলোচনায় যাব সকলের সাথে। কিছু বিষয় আমাদের কিছু কমান মানতে হবে ভাই আমার এবং বোনেরা। যদি আমরা এই বিষয়গুলো ফলো না করি তাহলে প্রবলেম। যেমন আমি এই পর্যন্ত অনেকগুলো প্রশ্নের বিস্তারিত ব্যাখ্যা সহ সমাধান দিয়েছি এবং আজকে গ্রেডিংটা পয়েন্টটা কমপ্লিট করলাম স্যালারি শিট ডেটা শিটের পাশাপাশি। আর এখানে 15 মিনিট আছে, ইনশাআল্লাহ এর মধ্যে শেষ হবে। যে বিষয়টা আমি বলতেছিলাম, আগামী ক্লাসে আমি পাইথন নিয়ে আলোচনা করব। আর আপনাদের এখন যেটা আমি শুরুতে বলেছিলাম, ওই প্রথম ক্লাসে যতটা সহজ লেগেছিল, আমরা যত বেশি যাব তত বেশি হার্ডলি আলোচনা করব। অনেক সময় দেখা যায় টিচার লেকচার দিচ্ছে, স্টুডেন্টরা কিছুই বোঝে না। টিচার প্র্যাকটিক্যাল দেখাচ্ছে, স্টুডেন্টরা একটা হ্যালো ওয়ার্ড প্রিন্ট করতে পারে না। পাইথনের একটা কোডিং প্রিন্ট একটা কমান্ড দিতে পারে না। পাইথনের একটা কোড তারা দেখাতে পারে না। এই যে এরকম যদি হয় তাহলে প্রবলেম। এখন আমার বিষয়টা হলো, রাকিবুল ইসলামের সাথে কথা বলি। রাকিবুল ভাই, জি রাকিবুল ভাই, স্যার। আমি এইভাবে যেভাবে এখন আলোচনা করেছি, যদি এভাবে বাকি বিষয়গুলো আলোচনা করি, আপনারা ইনশাল্লাহ প্র্যাকটিক্যাল প্লাস থিওরি ভালো একটা রেজাল্ট আমাকে দিতে পারবেন না? ইনশাআল্লাহ স্যার। ইনশাল্লাহ। আমি আপনাদের থেকে দুটা জিনিস চাই। একটা হলো ভালো রেজাল্ট, আর আরেকটা হলো আম, কোনো এক সময় আপনাদের সাথে আর কথা হবে না, ওরকম দেখাও হবে না, তখন শুধু মনে হলে স্যারের জন্য একটু দোয়া করবেন, বাস। পারবেন না সবাই? জি স্যার, অবশ্যই। ইনশাল্লাহ স্যার। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আপনারা অবগত আছেন কিনা জানি না, আমি যখন আপনাদের এই ক্লাসটা নিতে আসি তখন আপনাদের এই বিষয়গুলো আমি 2 থেকে 3 বার পড়ি। গতকালকেও আমি স্টাডি করেছি প্রায় 12:30 পর্যন্ত, কারণ একজন টিচারের স্টুডেন্টের থেকে বেশি পড়তে হয়। কোন স্টুডেন্টটা কিভাবে বুঝালে বুঝতে পারবে এগুলো ক্যালকুলেট করতে হয়। এই জন্য আমার উদারত আহ্বান, আমি পরবর্তী ক্লাসে যে নোটগুলো দিব এগুলো আপনাদের করতে হবে, আর প্র্যাকটিক্যালটা একটু মনোযোগ দিতে হবে, যেন কোডিং গুলো আপনাদের মাথার ভিতরে একদম ঢুকে যায়। আমি একদম মূল পয়েন্ট নিয়ে আলোচনা করব। অল্প সময়ে অনেক শিক্ষা, বিস্তারিত প্যাচগোছ আমাদের দরকার নেই। অল্পতে আমাদের যা দরকার ইনশাল্লাহ আমি আলোচনা করে দিব।